সবার উপরে শান্তি, রহমত ও নিরাপত্তা বর্ষণ হোক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে সময়টা অতিক্রম করছি, এই যে সময়টা, এটা খুবই একটি নাজুক একটি সময় আমরা এখন অতিক্রম করতেছি। তোমরা জানো যে করোনা এখন যে স্টেজে চলে আসছে, আমরা যেটাকে বলি কমিউনিটি ট্রান্সমিশন, এই কমিউনিটি ট্রান্সমিশনের খুব বড় একটা পর্যায়ে কিন্তু এখন ছড়িয়ে গেছে এবং এত দ্রুত যে 500 এফেক্টেড কেস আমরা যে পাবো, উই ডিড নট অ্যাকসেপ্ট দিস। আমরা এটা কখনো এক্সপেক্ট করি নাই যে এত দ্রুত এই 500 কেসেস চলে আসবে। এই 500 কেসেস এত দ্রুত চলে আসবে, আমরা এটা কখনো এক্সপেক্ট করি নাই। তো আমি তোমাদেরকে এখন বলবো যে আমাদের যেভাবেই হোক আমাদেরকে এখন বাসায় থাকতে হবে। বাসায় থাকার আর কোনো অল্টারনেটিভ এখন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের কলেজ কার্যক্রম এখন বন্ধ, কিন্তু দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা এখন আমাদের এই অনলাইন কার্যক্রম শুরু করেছি। তো তোমরা যেভাবেই হোক তোমরা বাসার বাহিরে কোনোভাবেই যাবে না। আমি জানি যে এখন যে আমাদের যে এইচ পিরিয়ডটা, এইচএসসি লেভেলের এখন যে আমরা এইচ পিরিয়ডে আছি, এই অবস্থায় আমাদের বাইরে যাওয়ার জন্য মন অনেক চায়। আমার নিজেরও আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম, এভাবে ঘরের ভিতরে লকডাউন হয়ে থাকা, এটা আমিও কখনো এক্সপেক্ট করতাম না। তো যেহেতু এখন উপায় নাই, আমাদের বাসার ভিতরেই থাকতে হবে, তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করব আমাদের বাসার ভিতরে থেকে আমরা আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। আর বাহিরে যাওয়া মানেই এখন একটি রিস্ক। তুমি একটি মজার কথা হলো আমি বলি, আমরা যে লুডো খেলি, এই লুডো খেলার ভিতরে আমরা দেখি যে যেই গুটি ঘরের বাহিরে চলে গেছে, সেই গুটিটাই কিন্তু অপোনেন্ট দ্বারা এফেক্টেড হয়েছে। অর্থাৎ যেই গুটি ঘরের বাহিরে চলে গেছে সেটাই কিন্তু খাওয়ার একটা সম্ভাবনা চলে আসছে প্রতিপক্ষতা। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এখন আমরা কোনোভাবেই যাতে বাসার বাহিরে না যাই, মৃত্যুর মিছিলে যাতে আমাদের নামটাও না আসে। তো আমরা অনেকক্ষণ বক বক করলাম, এখন আমি একটু দেখি যে এই লাইভ ক্লাসটা তোমরা আমার সাথে আছো কিনা। আমি একটু দেখি যে কারা কারা আমার সাথে এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো। আমি একটু দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে অনেকেই লাইভ ক্লাসে চলে আসছে। তার মানে আমার ক্লাসটা শোনা যাচ্ছে, সাউন্ডও শোনা যাচ্ছে আশা করি। অনেকেই কমেন্টস করছে, ধন্যবাদ। তাহলে অনেকক্ষণ তো বক বক করলাম, এখন একটু নিজের পরিচয়টা দেওয়া দরকার। আসলে আমি কিন্তু এখনো নিজের পরিচয় তোমাদের যাতে দেই নাই, আমি কে, কোন প্রতিষ্ঠানে চাকরি করি বা কি আশা বিষয়। তাহলে ফরমালি একটু শুরু করি তোমাদের সাথে। তো বন্ধুরা, কিশোর বাতায়নের ফেসবুক লাইভ ক্লাসে আজকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকের এই লাইভ ক্লাসের ব্যবস্থা করার জন্য আমি কিশোর বাতায়ন কর্তৃপক্ষের কাছে টু মাচ গ্রেটফুল, এবং এটুআই এই যে ক্রান্তি লগ্নে যে এটুআই এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড টু অর্গানাইজ দিস টাইপ অফ অনলাইন ক্লাসেস, আমাদের যে স্টুডেন্টের জন্য এই যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এর জন্য আমি এটুআই এর কাছেও কৃতজ্ঞ। এবং আমি শিক্ষক বাতায়নের সদস্য হিসাবে আমাদের শিক্ষক বাতায়নের সদস্যরা যে এগিয়ে আসছে এই জাতির এই ক্রান্তি লগ্নে দায়বদ্ধতা থেকে, স্কুল কলেজ বন্ধ তাও কিন্তু আমরা অনলাইন কার্যক্রমে সচল আছি এবং আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা এনিহাউ কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। এই জন্য শিক্ষক বাতায়ন গ্রুপের কাছেও আমি কৃতজ্ঞ। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা হয়তো ইতিমধ্যে সেটা দেখতে পেয়েছো যে এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে আমি আজ তোমাদের সামনে আছি। আমাদের বিষয়কর তোমরা জানো, ফার্স্ট পেপারে 253, এবং তোমাদেরকে আমি অগ্রিম একটি শুভেচ্ছা দিয়ে রাখি যে আগামীকাল বাংলা নববর্ষ হতে যাচ্ছে। আগামীকাল, আজ রাত্র পেরোলি কালকে থেকে আমাদের নববর্ষ উদযাপনের সুযোগ আসবে। কিন্তু খুবই কষ্টের কথা,
এই বছরই আমরা সর্বপ্রথম আমরা পেতে যাচ্ছি এমন একটি নববর্ষ, যে নববর্ষটা আমরা ঘরে বসে লকডাউন অবস্থায় আছি। তারপর আমি অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। শিক্ষার্থীরা, এই নববর্ষেও আমরা বাইরে বের হব না, আমাদের মন চাইবে তাও আমরা কালকে বাইরে বের হব না, আমরা ঘরের ভিতরে থাকবো। আমরা সোশ্যাল মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল যে আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা আমাদের অন্যান্য যে সোশ্যাল যে মিডিয়া গুলো আছে, এর মাধ্যমে আমরা বন্ধুদের সাথে কানেক্টেড হব এবং উইশ করব। আমরা কিন্তু কালকে ভুলেও বাইরে বের হব না। তো আমি আনুষ্ঠানিকভাবে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো আমি খেয়াল করো, আমি কিন্তু হিসাব বিজ্ঞান আজকে আলোচনা করবো। হিসাব বিজ্ঞান বিষয় কোন অধ্যায় আলোচনা করব, তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে কনফার্ম, অনেকেই ইনফর্ম হইছো, কনফার্ম করছো যে কোন বিষয়ে আমি আলোচনা, কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোন অধ্যায় নিয়ে। আর যারা এখনো সে অধ্যায়টি জানতে পারোনি, তাদের জন্য আমি এখন সে অধ্যায়টা সামনে নিয়ে আসতেছি। আমি সরাসরি এখন কিছু বলবো না কোন অধ্যায় নিয়ে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট। আমি এখন তোমাদেরকে কিছু জিনিস সামনে নিয়ে আসতেছি। বন্ধুরা খেয়াল করো যে আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় থেকে জেনেছি যে সকল লেনদেন ঘটনা, all of the transaction are incidents, but সকল ঘটনা কিন্তু লেনদেন নয়। all incidents are not transaction। এটা কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি যে সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। সকল লেনদেন ঘটনা হয়ে গেছে, কিন্তু সকল ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। কেন? সেটা আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় থেকে জেনে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল ঘটনার সাথে আর্থিক অবস্থার পরিবর্তন, মানে ব্যবসায়ের বা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, যে সকল ঘটনার সাথে আর্থিক পরিবর্তন, আর্থিক সম্পর্ক আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অর্থ অঙ্কের পরিমাপ করা যাবে, অর্থাৎ আর্থিক ঘটনাগুলোকেই আমরা বলবো লেনদেন। এটা কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় প্রথম ভাগ আমরা কিন্তু জেনে এসেছি যে সকল ঘটনা লেনদেন তখনই হবে যখন সেখানে আর্থিক অবস্থার একটি সম্পর্ক জড়িত থাকবে। তো বন্ধুরা খেয়াল করো, আমরা যখন এটা জানলাম যে সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা, অর্থাৎ ঘটনাগুলো থেকে আমরা আর্থিক লেনদেনগুলো বের করে ফেললাম। অর্থাৎ আমরা ঘটনা থেকে আমরা শিওর হলাম যে এইটা আমাদের লেনদেন হবে। তাহলে এর পরে আমাদের কাজ কি? এখানে দেখো একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ লেনদেনগুলো আইডেন্টিফাই করার পর নেক্সট আমাদের কি কাজ। তবে একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে, তারপর পরের কাজ কি? I am sure that all of you have already known this, যে how should we do now? এখন আমাদের কি করতে হবে? আমার মনে হয় সবাই তোমরা এই হোয়াট এর উত্তর পেয়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো যে লেনদেন চিহ্নিত করার পর আমাদের নেক্সট কাজ হলো এই লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ। তার মানে আমরা আজকে যে পাঠ আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, যে টপিক আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ ইজ জার্নাল। অর্থাৎ আমরা আজকে পড়ব জাবেদা কিভাবে করতে হয়, জাবেদা কি, এবং এই যে জার্নালাইজ অর্থাৎ ট্রানজাকশন গুলো যে জাবেদায় আমরা লিপিবদ্ধ করব, যে লিপিবদ্ধকরণ, এই জাবেদাটা আমরা কিভাবে করব, আমরা সেই টপিক নিয়েই আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এবং এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ I will try to my level best to discuss, to explain you about this topic named journal. তো দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় এই ভাগে আমাদের রয়েছে জাবেদা। কিভাবে জাবেদা করব, জাবেদা এই অধ্যায়টা অঙ্কগুলো আমরা কিভাবে করব, এই সমস্ত জিনিস ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারবো। তো বন্ধুরা, এই যে ক্লাসটা আমি আজকে তোমাদেরকে নিতে যাচ্ছি, এই ক্লাসের কিছু শিখন ফল আছে। There are some outcomes after the end of this class, after the
end of this lecture you will get some outcomes, তুমি কিছু জিনিস শিখতে পারবে। সেই জিনিসগুলো কি বন্ধুরা, খেয়াল করো। এই অধ্যায় শেষে আমরা জাবেদা কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। we can explain what is জানা। এরপর বিভিন্ন ধরনের জাবেদার নাম আমরা এখানে বলতে পারবো। এরপর জাবেদা করার যে ছকটা আছে, যে ছকটা প্রায় আমরা ভুলে যাই, সেই ছকটা আমরা নিজেরা আঁকতে পারবো। এরপর আমি কিছু গাণিতিক সমস্যা দেখাবো, ওই সমস্যার সমাধান করার জন্য কিভাবে আমরা প্রস্তুতি নেব, আমি কিছু কৌশল তোমাদেরকে দেখাই দেবো, কিছু ম্যাজিক টেকনিক। টুডে ইনশাআল্লাহ আই উইল এক্সপ্লেন টু ইউ, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো, আমি তোমাদের সামনে নিয়ে আসবো কিছু ম্যাজিক টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা এই জাবেদার গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে সাথে থেকো এবং ক্লাসটা সবার সাথে এখনই শেয়ার করে দাও, যাতে বন্ধুরা, তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের এই প্ল্যাটফর্মে যোগদান করেনি, জয়েন করেনি, বিশেষ করে কমার্সের, বিজনেস স্টাডিজের যে সমস্ত স্টুডেন্টস আছে, তোমার যে সমস্ত বন্ধুরা এখনো কানেক্টেড হয়নি, তাদেরকে এখনই তোমার ওয়ালে এটা পোস্ট করে দাও, লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই যে জিনিসটা আমাদের জানা দরকার, হোয়াট ইজ জার্নাল, জাবেদা কি। বন্ধুরা, অ্যাকাউন্টিং যে সাইকেল আছে, হিসাব যে চক্র আছে, এই হিসাব চক্রের একটি অন্যতম স্টেজ বা পর্যায় হলো জাবেদা। লেনদেন চিহ্নিত করার পর সেকেন্ড যে স্টেজ, এই স্টেজটাই হলো জাবেদা। খুবই গুরুত্বপূর্ণ এই স্টেজটা, কারণ জাবেদায় আমরা যদি ঠিকভাবে লেনদেনগুলোকে বিন্যস্ত করে ঠিকভাবে ইনক্লুড করতে না পারি, দেন নেক্সট যে স্টেজ আছে আমরা জানি, যেটাকে বলা হয় কিং, রাজা, হিসাবের রাজা বলা হয়, দ্যাট মিনস লেজার বা খতিয়ান, ওটা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা কথা না বলে একটু ডেফিনেশনটা দেখি, জাবেদা কি। বন্ধুরা খেয়াল করো, যখন আমরা লেনদেন সংগঠিত হয়, যখন লেনদেনগুলো সংগঠিত হয়, আমরা ঘটনা থেকে লেনদেনগুলোকে আলাদা করে ফেলেছি, অর্থাৎ কারবারে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এই সকল ঘটনা যাকে আমরা লেনদেন হিসাবে ট্রিট করেছি, চিহ্নিত করেছি। এরপর আমাদের কাজ কি, লেনদেনগুলোর দ্বৈত সত্তা, লেনদেনগুলোর যে দ্বৈত সত্তা আছে, ওই দ্বৈত সত্তায় লেনদেনগুলোকে বিন্যস্ত করতে হবে, লেনদেনগুলোকে অ্যানালাইজ করতে হবে। কি অনুযায়ী? দ্বৈত সত্তা মানে ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুটো ভাগে ভাগ করার যে বইতে আমরা এভাবে লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী লিপিবদ্ধ করি, প্রাথমিক সেই বইটা কি বলা হয় কি বন্ধুরা? জাবেদা। তার মানে জাবেদা কি দাঁড়ালো? একটি লিপিবদ্ধকরণ প্রসেস। যে প্রসেসটা কিভাবে হয়? লেনদেনগুলো চিহ্নিত করার পরপরই লেনদেনগুলোর দুতরফা দাখিলা পদ্ধতি, দ্বৈত সত্তায় লেনদেনের বিন্যস্ত করে বিশ্লেষণ করে ডেবিট এবং ক্রেডিট এভাবে আলাদা করে লেনদেনগুলোকে যেই বইতে লিপিবদ্ধ করা হয়, সেই বইটাকে আমরা কি বলি বন্ধুরা? জাবেদা বা জানা। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম জাবেদা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জার্নাল। তো বন্ধুরা, আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, এই যে আমরা আজকে জাবেদা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতেছি, আজকে যে আমি তোমাদের সামনে জার্নাল নিয়ে আলোচনা করতেছি, এই যে বিভিন্ন ধরনের জাবেদা দাখিলা তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো, যে জাবেদা বিভিন্ন ধরনের এই দাখিলাগুলো আসতে পারে। যেমন সাধারণ জাবেদা নামে আসতে পারে, সমন্বয় দাখিলা নামে আসতে পারে, সংশোধনী দাখিলা নামে আসতে পারে, সমাপনী দাখিলা নামে আসতে পারে। তো এই যে প্রথম যে অংশগুলো, সমন্বয় দাখিলা, সংশোধনী দাখিলা, সমাপনী দাখিলা, এগুলো হলো প্রকৃত জাবেদা। এছাড়া আরো বিভিন্ন ধরনের জাবেদা আছে যেগুলোকে বিশেষ জাবেদা বলা হয়, যেমন ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। যদিও ওটা আমার এই ফরম্যাটে আমি নিয়ে আসি নাই, তারও একটি কারণ আছে। কারণ
আমি এখন আজকে তোমাদের যে ফরম্যাটটা শেখাবো, এই ফরম্যাটের সাথে এখানে যে জাবেদাগুলো, বাকি যে জাবেদাগুলো আমি দেখতে পাচ্ছি, যেমন ব্যাংক সমন্বয় সংক্রান্ত জাবেদা, অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদা দাখিলা, অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা, খুচরা নগদান সংক্রান্ত জাবেদা দাখিলা, আমি যে একটা ম্যাজিক টেকনিকের কথা বললাম বন্ধুরা, ওই ম্যাজিক টেকনিকের মাধ্যমে এই ফুল ফর্মে টোটাল যে জাবেদা দাখিলগুলো আছে, we can solve all of these types of journal entries by my magic formula. এই ম্যাজিক ফর্মুলার মাধ্যমে এই যে ফরম্যাটে যে দাখিলাগুলো নিয়ে আসলাম সবই কিন্তু জাবেদা দাখিলা। এর ভিতরে তিনটা কিন্তু প্রকৃত দাখিলা আমি বললাম, বাকিগুলো অন্যান্য অধ্যায় আছে। যেমন ব্যাংক সংক্রান্ত একটি অধ্যায় আছে, ব্যাংক সমন্বয়, ওখানে পাবে। অনাদায়ী দেনা সংক্রান্ত একটি দাখিলা আমাদের জাবেদা দাখিলা দিতে হয়, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে পাই। এরপর দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের একটি হিসাব রক্ষণ অধ্যায় আছে, ওখানে আমরা অবচয় সংক্রান্ত জাবেদা পাই। কার্যপত্র নামের অষ্টম অধ্যায়ে একটি অধ্যায় আছে, ওখানে আমরা সমন্বয় দাখিলা পাই। এছাড়া নগদান বই যখন আমরা খুচরা নগদান করি, ওখানে আমাদের মাঝে মাঝে জাবেদা দিতে হয়, যেগুলোকে আমরা বলি খুচরা নগদান দাখিলা। এই ফরম্যাটের সকল দাখিলাগুলো আমি আজকে তোমাদের একটা ম্যাজিক টেকনিক নিয়ে আসছি। ওই ম্যাজিক টেকনিক দিয়ে ইউ ক্যান সলভ অল দিস টাইপস অফ জার্নাল এন্ট্রিজ ইনশাআল্লাহ। তাহলে সাথে থাকো। আর এখনো যারা শেয়ার করো নাই লাইভ ক্লাসটা, অবশ্যই শেয়ার করে দাও। যে সমস্ত বন্ধুরা এখনো তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো আমার সাথে কানেক্টেড হয় নাই, প্লিজ কানেক্ট দেম উইথ মাই ক্লাস। তাহলে দেখো বন্ধুরা, এখানে দেখো আমি ঢাকা বোর্ডে এই ফরম্যাট, এখানে যে আমি জাবেদা দাখিলা, বিভিন্ন ধরনের জাবেদা দাখিলা নিয়ে আসি। ঢাকা বোর্ডে 2019 সালে 20 মার্ক এখান থেকে আসে। চট্টগ্রাম বোর্ড 24 মার্ক এখান থেকে আসছে। রাজশাহী বোর্ড 20 মার্ক এখান থেকে আসছে। যশোর বোর্ড, দেখো এখানে যশোর বোর্ড 18 মার্ক আমার এই জাবেদা দাখিলা, আজকে যে জাবেদা দাখিলা করে নিয়ে আসছে, এখান থেকে 18 মার্ক 2019 সালে যশোর বোর্ডে এখান থেকে এসেছে। বরিশাল বোর্ডে 18 মার্কস আসছে এই জার্নাল এন্ট্রিজ থেকে। কুমিল্লা বোর্ডে 24 মার্ক এই জার্নাল এন্ট্রিজ যে কয়টা আমি এখানে নিয়ে আসছি জাবেদা দাখিলা তৈরি করতে হবে এখান থেকে। তার মানে বন্ধুরা আমরা বলতে পারি, এই যে এখানে যে কয়েকটা 7টা ফরম্যাট এখানে দেওয়া আছে, এই 7টা কি 8টা যে এখানে দাখিলা দেওয়া আছে, এই 8 রকম দাখিলা, জাবেদা দাখিলা যদি আমি সলভ করি, তাহলে আমরা 20 থেকে 24 মার্ক ইনশাআল্লাহ পরীক্ষার প্রশ্নে কমন ফালাতে সক্ষম হব। এবং তার প্রমাণ তো আমি একটু আগে দেখিয়ে দিলাম, বিভিন্ন বোর্ডে এখান থেকে কত কত মার্ক প্রশ্ন এসে থাকে আমরা ইতিমধ্যে আমাদের এই ফরম্যাট থেকে বন্ধুরা দেখে নিয়েছি। তাহলে বন্ধুরা আমরা এখন আমাদের দ্বিতীয় যে শিক্ষণফলটা ছিল, যে জাবেদার ছক কি হবে, কিভাবে আমরা জাবেদার ছকগুলো কাটবো, এগুলো এখন আমরা আলোচনা করব। জাবেদা বা জাবেদা আয়ন মানে জাবেদা করণের নিয়ম, জাবেদা আমরা ছকটা কিভাবে কাটবো। আমরা জানি যে জাবেদায় সমপরিমাণ টাকা ডেবিট পাশে 1 বা একাধিক, সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে 1 বা একাধিক। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে আমরা যে লিপিবদ্ধ করছি, হিসাবের প্রাথমিক বই, জাবেদা কিন্তু বিভিন্ন নামে আসতে পারে। হিসাবের প্রাথমিক বই এটা জাবেদা, হিসাবের তারপর আসতে পারে দৈনিক বই তৈরি করো, সেটাও কিন্তু জাবেদা। যদি বলে হিসাবের শুরুর বই তৈরি করো, সেটাও কিন্তু কি জাবেদা। প্রাথমিক দাখিলা, প্রাইমারি যে আমরা এন্ট্রিজ গুলো করি, সেটার নামও জাবেদা। মানে জাবেদা কিন্তু বিভিন্ন নামে আসতে পারে। দৈনিক বই এটাও কিন্তু জাবেদার নাম বন্ধুরা। তাহলে আমরা এখন দেখবো যে জাবেদার ছকটা আমরা কিভাবে তৈরি করব। আর তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর, স্কেল, পেন্সিল নিয়ে সাথে থাকবে। যারা আমার সাথে লাইভ ক্লাসে সাথে থাকতে পারবে না, তাদের জন্য আমি অনুরোধ করব, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবা, এই লাইভ ক্লাসটা পজ করে করে দেখবা যে তোমাদের কোথায় তোমাদের সমস্যা আছে বা কোথায় তোমাদের
প্রবলেম আছে। তাহলে আমরা বন্ধুরা এখানে জাবেদা দাখিলার ছকটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের কি আছে, তারিখ, তারিখগুলো লিখতে হবে। যদি মাস থাকে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 1, তাহলে 1 শুরু করব। 2 নাম্বার যদি লেনদেন থাকে 2 তারিখ দেব, 3 তারিখ, এভাবে যে কয়টা লেনদেন থাকবে শুধু লেনদেনের জাবেদা দাখিলে কিন্তু এখানে আসবে। অনেক সময় তোমাকে বলতে পারে যে জাবেদা দাখিলা তৈরি করো, কিন্তু ওখানে কিছু কিছু ঘটনা দেওয়া থাকবে যে ঘটনাগুলো লেনদেন না, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেই লেনদেনগুলো কিন্তু এখানে আসবে না, কারণ ওটা লেনদেন না। যেটা লেনদেনই না সেটা আমি কি লিপিবদ্ধ করব। এরপর আছে বিবরণের ঘর। বিবরণের ঘরে WMP সিস্টেম অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট, এবং ক্রেডিট যে আইটেমটা সেটা আমরা একটু পাশে সরিয়ে লিখবো। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে দেখো তোমাদের নিয়ে আসছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এখানে বুঝতে পারবা যে ডেবিট আইটেম থেকে ক্রেডিট আইটেমটা আমরা কি করব, ডেবিট আইটেম থেকে ক্রেডিট আইটেম একটু পাশে, একটু ডান পাশে একটু সরিয়ে নেব। এরপর আছে কিসের ঘর, দেখো খতিয়ান পৃষ্ঠার ঘর। কিসের ঘর, খতিয়ান পৃষ্ঠার ঘর আছে, তাই না? তো এই যে খতিয়ান পৃষ্ঠার ঘর আছে, এই খতিয়ান পৃষ্ঠা আমরা এখন আপাতত খালি রাখবো, ব্লাঙ্ক রাখবো। যখন জাবেদা থেকে আমরা খতিয়ান করতে যাব, খতিয়ানের ঘরের নাম্বার তখন আমরা এই জাবেদার এই ঘরে খতিয়ান পৃষ্ঠা নামে বসাবো। জাবেদার সময় খতিয়ান পৃষ্ঠা দিতে হয়, আবার যখন জাবেদার পর আমরা খতিয়ান তৈরি করব তখন আমাদের জাবেদা পৃষ্ঠা দিতে হবে। তার মানে জাবেদার সাথে খতিয়ানের একটা ইন্টার কানেকশন আছে। খতিয়ান যখন আমরা করব তখন খতিয়ান পৃষ্ঠার ওই ঘরের নাম্বার আমরা এখানে দেব। বন্ধুরা এরপর দেখো কি আছে, একটা আছে ডেবিট টাকা, এরপর আছে কি বন্ধুরা, দেখো ডেবিটের পর কি আছে, ক্রেডিট টাকা। মানে যেগুলো, যে সমস্ত আইটেম আমরা ডেবিট হিসাবে লিখেছি বিবরণের ঘরে, সেই সমস্ত আইটেমের টাকাগুলো আমরা ডেবিট টাকার ঘরে লিখব। একটা হতে পারে পক্ষ, একাধিক পক্ষ হতে পারে। আবার সমানভাবে ক্রেডিট পাশেও আমরা সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে যোগ বিয়োগ করে আমরা ক্রেডিট টাকার ঘরে লিখব। একটা পক্ষ হতে পারে, আবার একাধিক পক্ষ হতে পারে। তো বন্ধুরা এই যে ছকটা আমি তোমাদেরকে দেখাইলাম, এই ছকটা হয়তো আমরা পারি, ছক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এবং প্রত্যেকটা লেনদেনের আমরা ব্যাখ্যা দেব। যদি ব্যাখ্যা চায় অবশ্যই দেব, যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই তখন আমরা এই যে ব্যাখ্যা লিখেছি এই ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে আমাদের মূল সমস্যাটা কোথায়। আমরা কিন্তু জাবেদার ছক কাটতে পারি, এটা নিয়ে আমাদের সমস্যা আমার মনে হয় কারণে। সমস্যাটা কোথায় তাহলে দেখো, কোথায় সমস্যা? সমস্যা হলো কোন আইটেম ডেবিট হবে আর কোন আইটেম ক্রেডিট হবে। আমাদের মূল সমস্যা হলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। বন্ধুরা এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা, এটাই হলো আমাদের মূল সমস্যা। আর আমি যে ম্যাজিক ফর্মুলা আজকে তোমাদেরকে ইনশাআল্লাহ দেখাবো, এই ম্যাজিক ফর্মুলার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। শুধু জাবেদা দাখিলা না, প্রকৃত জাবেদা দাখিলা এবং অন্যান্য যে জাবেদা দাখিলা আমি একটু আগে দেখাইছিলাম, ব্যাংক সমন্বয় সংক্রান্ত দাখিলা, সমন্বয় সংক্রান্ত দাখিলা, অনাদায় পাওনা সংক্রান্ত দাখিলা, খুচরা নগদান সংক্রান্ত দাখিলা, এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে ডিলেমা, উভয় সংকট বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে প্রবলেম আমরা প্রায় ফেস করি, আমরা বিব্রত হই, ভুল হয়, প্রায় আমরা মিস্টেক করি, ইনশাআল্লাহ ম্যাজিক ফর্মুলা যদি তোমরা আজকে শিখে নাও তোমাদের আর কখনো সমস্যা হবে না। তাহলে কথা না বাড়াইয়া আমরা একটু ম্যাজিক ফর্মুলায় চলে আসি। বন্ধুরা স্ক্রিনে তোমরা কি দেখতেছো দেখো তো, দুটো শব্দ, দুইটা শব্দ। প্রথম শব্দটার নাম হলো কি, উৎসব। দ্বিতীয় শব্দটার নাম কি, আদম। উৎসব, আদম। তো বন্ধুরা এটাই কিন্তু আমার ম্যাজিক টেকনিক। তোমাদের হয়তো একটু হাস্যকর লাগতে পারে যে স্যার আবার হিসাব বিজ্ঞানের মতো কাঠখোট্টা সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল সাবজেক্টের ভিতরে বাংলা শব্দ কেন নিয়ে আসলো, উৎসব এবং আদম কেন নিয়ে আসলাম? কারণ আছে। তাহলে একটু কারণটা আমরা ব্যাখ্যায় চলে যাই। বন্ধুরা
বন্ধুরা, এই মিউজিকটা শুনে কি মনে হচ্ছে? কেমন যেন একটু উৎসব উৎসব ভাব চলে আসছে না? ঠিক বন্ধুরা, আমাদের এই মিউজিকটা শোনার সাথে সাথে আমার মনে হয় সবার ভিতরে একটু ফেস্টিভ ফেস্টিভ মুড চলে আসছে। আর যে ছবিটা দেখতে পাচ্ছি, এই মিউজিকটার সাথে এই ছবিটার অনেক সম্পর্ক। অর্থাৎ এই মিউজিকটা মানে চাঁদ রাতের সেই উৎসব মুখর দিন। এই মিউজিকটা মানে ঈদের একটি আভাস চলে আসছে। তার মানে এই ঈদ, এই মিউজিক, এগুলোর ভিতরে কেমন যেন একটা উৎসব উৎসব গন্ধ আছে না বন্ধুরা? অবশ্যই এই যে মাত্র আমরা যে মিউজিকটা শুনলাম বা এই যে আমরা ছবিটা এখন দেখতেছি, এই ছবিটার সাথে একটা উৎসব উৎসব ভাব আছে, একটা ফেস্টিভ ফেস্টিভ গন্ধ আছে। তোমার রমজানের ওই রোজার শেষে গানটা শোনা মাত্রই কেমন উৎসব উৎসব মনে হয়। আবার আগামী দিন আমাদের বাংলা নববর্ষ, এটাও একটা কি উৎসব। আবার পুজো হয় আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের পুজো, এটাও একটা কি ফেস্টিভ উৎসব। আমাদের কোনো বন্ধু বান্ধবের বার্থডে, আমাদের বাসার কারো বার্থডে, এগুলোও কি উৎসব। বন্ধুরা, উৎসব কি ভালো জিনিস না খারাপ জিনিস বলো তো? উৎসব ভালো না খারাপ জিনিস? অবশ্যই উৎসব কি একটি ভালো জিনিস। কেন উৎসব ভালো জিনিস? আমার মনে আছে ছোটবেলায় ঈদের আগের দিন চাঁদ রাত থেকে ঈদের দিন অবধি মায়ের কোনো বকুনি নাই, কোনো শাসন নাই। আই অ্যাম টোটালি ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আর আমি ঈদের দিন ফুলি স্বাধীন হয়ে যাই। কেন? কারণ ওই দিন আমার কোনো পড়ালেখা করা লাগে না, টোটাল দিনটাই উৎসব। নববর্ষের দিন আমরা ছুটি পাইতাম, মা আমাদের অতটা বকুনি দিত না। উৎসব। পুজোর দিন উৎসব, কোনো পড়ালেখা লাগে না, ভালো জিনিস, ভালো ভালো খাবার হয়, মুরগি, পোলাও। আমাদের মুসলমানদের ঈদের দিন ভালো ভালো খাবার হয়, স্বাধীন, কোনো ঝামেলা নাই, ভালো ভালো জিনিস আমাদের সামনে আসে। নববর্ষের দিন উৎসব। তা উৎসব একটা কি জিনিস বন্ধুরা? উৎসব ভালো জিনিস। উৎসব কি জিনিস বন্ধুরা? ভালো জিনিস। তার মানে সকল ভালো জিনিসকে আমরা কি বলবো? ডেবিট। মাথার ভিতরে সেট করে নাও, সকল ভালো জিনিস ডেবিট। উৎসব ভালো জিনিস। উৎসবের দিন ভালো ভালো খাওয়া হয়, উৎসবের দিন ভালো ভালো পোশাক পরা হয়, নতুন ভালো চমৎকার আয়োজন হয় উৎসবের দিন। উৎসব শব্দটাই ভালো, সকল ভালো জিনিস, তাই বন্ধুরা কি ডেবিট। এখন উৎসবকে ভাঙলে কি হয়? উতে কি হয়? উত্তোলন। সতে কি হয়? সম্পদ। আর বন্ধুরা বতে কি হয়? ব্যয়। তার মানে এই উৎসব শব্দটা যে আমরা ভাঙলাম, উৎসব শব্দটা আমরা ভেঙে কি পাইলাম? তিনটা জিনিস পাইলাম: উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব, উৎসব। উৎসব ভালো জিনিস, ভালো জিনিস ডেবিট, তাই উত্তোলন সম্পদ ব্যয়, মানে উত্তোলন সম্পদ ব্যয় সর্বদা ডেবিট। বন্ধুরা মাথার ভিতর ঢুকিয়ে নাও, উৎসব ভালো জিনিস, উৎসবকে ভাঙলে হয় উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব ভালো মানে ডেবিট, উত্তোলন, সম্পদ, ব্যয় সব সময়ের জন্য ডেবিট হবে। বন্ধুরা স্ক্রিনে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, আদম, মানে আমরা আদম মানুষ। এর পাশে একটি গ্রেফতারের চিহ্ন কেন? কিসের জন্য গ্রেফতার? তোমরা আদম পাচার করার নাম শুনছো না? বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষকে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে, 10 জন ধরা পড়েছে। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে 15 জনকে পাচার করার সময় 10 জনের একটি গ্যাং ধরা পড়েছে। তার মানে আদম পাচার যারা করে তাদেরকে
গ্রেফতার হতে হয়। আদম পাচার করা এটা কি বন্ধুরা ভালো জিনিস? না, আদম পাচার একটি খারাপ জিনিস। আদম পাচার ভালো না। এক দেশ থেকে আরেক দেশে তারা আদম পাচার করে, তারা নিকৃষ্ট মানুষ। মানে আদম শব্দটার সাথে কেমন একটা খারাপ গন্ধ লুকিয়ে আছে। খারাপ মানে আজকে থেকে আমরা মাথার ভিতরে ঢুকাই নেই ক্রেডিট। যারা আদম পাচারি করে তারা খারাপ কাজ করে, সকল খারাপ জিনিস তাই ক্রেডিট। এখন এই আদমকে ভাঙলে কি হয় বন্ধুরা খেয়াল করি। আতে আয়, দতে দায়, আর মতে বন্ধুরা মূলধন। আ দ ম। আদমকে ভাঙলে কি হয় বন্ধুরা? আয়, দায়, মূলধন। তাহলে আদম হলো খারাপ। কেন? আদম পাচার করে যারা, খারাপ কাজ করে তারা। তাহলে খারাপ মানে কি বন্ধুরা? ক্রেডিট। তাহলে আদমকে ভেঙে যে আমরা পাইলাম আয়, দায়, মূলধন। তাহলে আয়, দায়, মূলধন সব সময়ের জন্য ক্রেডিট হবে। কেন আয়, দায়, মূলধন সব সময়ের জন্য ক্রেডিট হবে? কারণ আদম খারাপ জিনিস। আয়, দায়, মূলধন সর্বদা ক্রেডিট হবে। মাথার ভিতরে সেট করে নেই। তাহলে বন্ধুরা আমরা এখন একটু ডিটেলসে যাব। এখন আমরা যাব। তো সেটা যাওয়ার আগে আমি একটু দেখি যে লাইভে কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, একজনের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। বিনতে তাইজুল ইসলাম প্রশ্ন করেছে যে স্যার সম্পদ এবং দায় আইটেম মনে রাখার কৌশল কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আমার মনে হয় আমি এটা একটু ডিটেলসে যাওয়ার আগে সম্পদ এবং দায় আইটেমকে মনে রাখার জন্য একটি কবিতা বলতে পারি। যদিও যে প্রশ্ন করছে ওর মাধ্যমে তোমরাও জানতে পারবা। সম্পদ এবং দায় জানিতে পারিলে কে ঠেকায়? উত্তরণ সম্পদ ব্যয়, দায় মূলধন আয় জানিতে পারিলে কে ঠেকায়? এই দুইটার ভিতরে সম্পদ এবং দায়, একজন যে প্রশ্ন করলো যে সম্পদ এবং দায় জাতীয় আইটেম আসলেই আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তো একটা কবিতা তোমরা মাথার ভিতরে সেট করে নাও। যাহা আমাকে সুবিধা দেয় অথবা যাহা আছে আমার কাছে, তাহাই হলো সম্পদ, একটুও নয় মিছে। যাহা আমাকে সুবিধা দেয় অথবা যাহা আছে আমার কাছে, সেই সকল আইটেমই সম্পদ, একটুও নয় মিছে। যাহা আমাকে সুবিধা দেয়, যেমন নগদ টাকা, এটা আমার কাছে আছে। নগদ টাকা আমাকে ব্যবসায় সুবিধা দেয়, তার মানে এটা একটা সম্পদ। দেনাদার মানে যার কাছে আমরা টাকা পাবো, দেনাদারের কাছে আমরা টাকা পাবো, তাহলে দেনাদারের কাছে আমরা সুবিধা পাবো, এটা একটা সম্পদ। এরপর বন্ধুরা মজুদ পণ্য আমাদের কাছে আছে, সমাপনী মজুদ পণ্য আমাদের ব্যবসায় রয়ে গেছে, আমাদের কাছে আছে, এটা আমাদের সম্পদ। আসবাবপত্র যন্ত্রপাতি আমাদের কাছে আছে, সম্পদ। ব্যাংকে টাকা জমা রাখছি, ওটা আমার ব্যাংকে আছে, মানে ওখান থেকে আমি সুবিধা পাবো, এটা হলো সম্পদ। তবে দায় হলো কি? যাকে আমি সুবিধা দেই তাহাই হইল দায়, একটুও নয় মিছে। যেমন আমি যদি বলি ব্যাংক থেকে আমরা লোন নিছি, আমি ব্যাংক থেকে বন্ধুরা কি করছি? লোন নিছি। তাহলে ব্যাংক থেকে যে আমরা লোন নিছি, তাহলে এই লোনটা আবার ব্যাংকে ফিরিয়ে দিতে হবে, তাহলে ব্যাংকে আমি সুবিধা দেব, দায়। আবার পাওনাদারও একটি দায়। কেন?
পাওনাদার আমার কাছ থেকে সুবিধা নেবে, মানে ওর টাকা পরে পরিশোধ করে দিতে হবে। কারো কাছ থেকে আমি ঋণ নিচ্ছি, আমি তার কাছে দায়বদ্ধ, তাকে সুবিধা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা একটু এখানে আছি যে এই ফরম্যাটে আমরা চলে আসি। আমরা কি বললাম? উৎসব মানে ডেবিট, কারণ উৎসব ভালো মানে ডেবিট। আর আদম মানে ক্রেডিট, কেন? আদম খারাপ মানে ক্রেডিট। তাহলে উৎসবকে ভাঙলে কি হয়? উত্তোলন, সম্পদ, ব্যয়, ডেবিট। আদমকে ভাঙলে কি হয়? আয়, দায়, মূলধন, খারাপ, তাই ক্রেডিট। আমি বলছি উৎসব সবসময় ডেবিট, কিন্তু আসলে সবসময় কি ডেবিট হয় না। আমি বলছি আদম সবসময়ের জন্য ক্রেডিট, আসলে কি আদম সবসময় ক্রেডিট হয় না। এটা কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় বন্ধুরা একটু খেয়াল করো। বন্ধুরা স্ক্রিনে কি দেখা যাচ্ছে? উৎসব বাড়তেছে, উৎসব বাড়তেছে, উৎসব বেড়ে গেল, মানে ভালো জিনিস আরো ভালো হলো। আজকে ঈদের দিন, কালকে বাংলা নববর্ষ, পরের দিন বোনের বিবাহ শুরু, তার মানে উৎসবের পরিমাণ বেড়ে গেছে বন্ধুরা। তাহলে উৎসব যদি বাড়ে, উৎসবকে আমরা বলছি ভালো, মানে ডেবিট। তাহলে ভালো জিনিস যদি আরো বাড়ে তাহলে ডেবিটই হবে। একটার পর একটা উৎসব যদি বাড়ে তাহলে আমাদের জন্য ভালো না, পড়ালেখা বন্ধ, চিল করব। তাহলে উৎসব বাড়তেছে মানে ভালো জিনিস আরো বাড়তেছে। তাহলে ভালো জিনিস যদি আরো বাড়ে তাহলে ডেবিট। কিন্তু বন্ধুরা এটা যদি উল্টো হয়, এখন দেখো কি হচ্ছে, উৎসব কমে গেছে। কলেজে একটা ফাংশন ছিল, কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু করোনার কারণে সব ব্যস্ত হয়ে গেল। এবার ঈদটাও ভালো করে মজা করে করতে পারবো না, উৎসব শেষ। কালকে বাংলা নববর্ষ, এটাও মনে হয় ভালো করে বাইরে ঘোরাঘুরি হবে না, এটাও শেষ। বন্ধুদের কয়েকটা বার্থডে ছিল, একটু চিল করব, মজা করব, তাও শেষ হয়ে গেল। তার মানে উৎসব কমে গেছে, ভালো জিনিস কমে গেছে। ভালো জিনিস কমা কি ভালো বন্ধুরা? না। তার মানে উৎসব কমে গেলে ক্রেডিট হবে। তাহলে উৎসব কি জানলাম? উত্তোলন, সম্পদ, ব্যয়। উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব বাড়লে ডেবিট, উত্তোলন, সম্পদ, ব্যয়। উৎসব কমে গেলে ক্রেডিট। তো বন্ধুরা উৎসব নিয়ে একটু আলোচনা করলাম, আদম নিয়ে একটু আলোচনা করি। দেখো গ্রেপ্তার বেড়ে যাচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তোমার চাচার নামে, তোমার ভাইয়ের নামে, কোনো কারণে তোমার মামার নামেও। একটার পর একটা মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এগুলো কি আমাদের জন্য ভালো কোনো খবর নিয়ে আসতেছে? না। তাহলে মানে আমরা বলছিলাম আদম খারাপ, এই খারাপ যদি আরো বাড়ে, খারাপ এখানে বেড়ে গেছে বন্ধুরা, খারাপ যদি আরো বাড়ে তাহলে কি হবে? খারাপ সবসময়ের জন্য ক্রেডিট, খারাপ যদি আরো বাড়ে তাহলে ক্রেডিটই থাকবে। আর যদি খারাপটা হ্রাস পায়, মামার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এখন আর নাই, মামলা উঠে গেছে। চাচার নামে মামলা উঠে গেছে, ভাইয়ের নামে মামলা উঠে গেছে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই, মানে কোনো খারাপ কোনো নিউজ নাই, দেয়ার আর নো ব্যাড নিউজ। তার মানে আদম সবসময়ের জন্য খারাপ ছিল, খারাপ মানে ক্রেডিট ছিল। আর এখন আদম কমে গেছে, মানে খারাপ কমে যাচ্ছে। তাহলে খারাপ কমা মানে কি? ভালো। আর ভালোকে যেন বন্ধুরা আমরা কি বলছিলাম? ডেবিট। ভালোকে আমরা কি বলছিলাম? ডেবিট। তার মানে আমরা জানতে পারলাম আদম ক্রেডিট, আয় দায় মূলধন, যদি এটা বাড়ে মানে খারাপ আরো বাড়বে, ক্রেডিটই হবে। আর আয় দায় মূলধন মানে আদম যদি কমে যায়, আয় দায় মূলধন যদি হ্রাস পায় তাহলে কি হয়ে যাবে? তাহলে বন্ধুরা আমরা উৎসব সম্বন্ধে জানলাম, আদম সম্বন্ধে জানলাম। আমরা সম্পদ কি, আমাদের একজন স্টুডেন্ট কোশ্চেন করছে, আমরা সম্পদ এবং দায় তার কোশ্চেনের প্রেক্ষিতে আমি উত্তর দিয়েছি। তো এখন উত্তোলন জিনিসটা কি আমরা একটু বুঝি। মালিকের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উঠানো হলে, মালিকের কোনো খরচ ব্যবসা থেকে বহন করা হলে, মালিকের নিজের বা পরিবারের কোনো খরচ ব্যবসা থেকে বহন করা হলে, উঠানো হলে, তাকে বলা হয় উত্তোলন। যেমন মালিক টাকা উঠিয়ে নিয়ে গেল, এটা উত্তোলন। মালিক ব্যবসা থেকে পণ্য উঠাই নিল, এটাও উত্তোলন। মালিকের
আয়কর ব্যবসা থেকে দেওয়া হলো, এটাও উত্তোলন। মালিকের জীবন বীমা প্রিমিয়াম ব্যবসা থেকে দেওয়া হলো, উত্তোলন। আর মূলধন কি? ব্যবসায়ের মালিক ব্যবসায় যা বিনিয়োগ করেন তাই মূলধন। মালিক যদি টাকা বিনিয়োগ করে, মূলধন। মালিক যদি নিজের আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করে, মূলধন। মালিক যদি ব্যাংকে জমানো টাকা ব্যবসায় নিয়ে আসে, মূলধন। পরবর্তীতে মালিক যদি আরো কিছু নিয়ে আসে, প্রথম মূলধনকে আমরা বলি প্রারম্ভিক মূলধন। এর পরবর্তীতে মালিক যদি আরো কিছু নিয়ে আসে, সেটা হলো অতিরিক্ত মূলধন। আর আয় তো আমরা বুঝি, ব্যবসায়ের যে কোনো প্রাপ্তি, এই প্রাপ্তিকে আমরা আয় বলি। যেমন বিক্রি করি, এটা আমাদের নগদ টাকা আমরা পাই, প্রাপ্তি, এটা আমাদের আয়। আমরা বিনিয়োগ করছি, সুদ পেয়েছি, এটাও আমাদের জন্য আয়। এমনকি ব্যবসায়ের মালিক উত্তোলন করছে, উত্তোলনের সুদ দিয়ে গেছে, এটাও আমাদের জন্য আয়। আর ব্যয় কি? আমরা যে খরচ প্রদান করি, এটা নগদে খরচ প্রদান হতে পারে, বাকি তো আমাদের খরচটা বাকি থাকতে পারে। যেমন বেতন আমরা প্রদান করি, ব্যয়। বকেয়া থাকলে তাও কিন্তু বেতন ব্যয় হিসাবেই আছে। পণ্য ক্রয় করেছি, এটাও আমাদের ব্যয়। মালিক মূলধন দিয়েছে, আমরা মালিককে মূলধনের সুদ দিয়েছি, এটাও আমাদের ব্যয়। আমরা কাউকে বার্তা প্রদান করছি, আমাদের ব্যয়। কমিশন প্রদান করছি, ব্যয়। আমাদের অফিস খরচ হয়েছে, এটাও আমাদের ব্যয়। তাহলে আমরা আয়, ব্যয়, উত্তোলন, সম্পদ, দায় মোটামুটি জানলাম। তাহলে কবিতাটা কিন্তু মনে রাখবা, উত্তোলন সম্পদ ব্যয়, আয় মূলধন দায়, চিনিতে জানিতে পারিলে কে ঠেকায়। তাহলে বন্ধুরা, এখন আমরা একটু সামনে যাই। আমরা একটু বন্ধুরা গাণিতিক সমস্যা চলে আসি। এখন আমি তোমাদেরকে কিছু গাণিতিক, রিয়েল গাণিতিক সমস্যা নিয়ে এসেছি, যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। এবং ইতিমধ্যে তোমাদেরকে আমি দেখাইছি যে 2019 সালের টেস্ট পেপার ঘাটাঘাটি করে বিভিন্ন যে বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে, বিভিন্ন টেস্ট পেপারে আমি ঘাটাঘাটি করে 2019 সালের যে প্রশ্নগুলো আসছে, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, আমি প্রথম দিকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন বোর্ডে এই জাবেদা দাখিলা সংক্রান্ত যে প্রশ্নগুলো আসছে, সেখানে 24 মার্ক অ্যান্সার দেওয়ার সুযোগ ছিল। কোন কোন বোর্ডে 20 মার্ক, কোন কোন বোর্ডে 18 মার্ক, বা কোন কোন বোর্ডে 16 মার্ক, বিভিন্ন ধরনের মার্কস। তার মানে এই জাবেদা দাখিলা আমরা যে ম্যাজিক ফর্মুলা শিখেছি, উৎসব এবং আদম, সেই ম্যাজিক ফর্মুলা দিয়ে আমরা এখন কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এখনো তোমরা যারা আমার এই ক্লাসটা শেয়ার দাও নেই, ক্লাসটা শেয়ার করে দাও। আলহামদুলিল্লাহ, ক্লাসটা শেয়ার করে দাও। যারা ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবে, ওরা আমাদের সাথে উপকৃত হওয়ার একটা সুযোগ পাবে। বন্ধুরা, এখানে আমরা একটি সমস্যা নিয়ে এসেছি। দেখো, একটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা এখানে এসেছি। জনাব রহিম 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 5,000 টাকা, 2,000 টাকার আসবাবপত্র এবং 3,000 টাকার যন্ত্রপাতি নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। একটি কথা মনে রাখবা যে যখন আমরা জাবেদা দাখিলা করি, আমরা কিন্তু কারবারের হয়ে কাজ করি, ব্যবসায়ের হয়ে কাজ করি। মালিকের কোনো কাজ কিন্তু আমরা করি না, আমরা কারবারের কাজ করি, ব্যবসায়ের কাজ করি। কারবারের কোনো টাকা পয়সা আসা যাওয়া মানে আমাদের হেডক, আমাদের মাথা ব্যথা হলো কারবারের কোনো টাকা আসা যাওয়া। মালিকের ব্যক্তিগত কোনো কাজ আমাদের ডাজেন্ট ফ্যাক্ট, আমাদের কোনো এফেক্ট করে না, আমাদের এটা নিয়ে কোনো হেডেক নাই, মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো কারবারের কোনো কিছু পরিবর্তন হলো কিনা, কারবারের সম্পদের কোনো পরিবর্তন হলো কিনা, নগদের কোনো পরিবর্তন হলো কিনা, দায়ের কোনো পরিবর্তন হলো কিনা। তাহলে বন্ধুরা, আমরা যে সমস্যাটা এখন নিয়ে এসেছি, এই সমস্যাটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। তাহলে এই যে একটি লেনদেন আমাদের সামনে আছে, আগে হিসাবগুলো চিহ্নিত করতে হবে। আমি একটু হিসাবগুলো চিহ্নিত করার জন্য তোমাদেরকে হেল্প করি। আমরা জাবেদার ঘর কাটবো এবং আমাদের যে ব্যবসায়ের যে জাবেদা, এখানে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত একজন মালিক থাকে, উনি হলো ব্যবসায়ের অলিন। তাহলে আমরা কার জাবেদা করতেছি? জনাব রহিমের যে ব্যবসা, ওই জনাব রহিমের ব্যবসায়ের জাবেদা দাখিলা আমরা এখন দিতে যাচ্ছি। তাহলে হেডলাইন কি লিখলাম? জনাব রহিমের হিসাব বই ব্র্যাকেটে জাবেদা দাখিলা। যদিও জাবেদা দাখিলা একটু নিচে লেখা উচিত ছিল, আমার এখানে
স্পেস না থাকার কারণে আমরা একসাথে লিখেছি। আর রহিমের হিসাব বই, কোনো কোনো বইতে সরাসরি লিখে দিয়েছে জনাব রহিমের জাবেদা দাখিলা, এটাও তোমরা লিখতে পারো, তবে এভাবে লিখলে সবচেয়ে সুন্দর হয়। তাহলে প্রথম কাজ হলো আমাদের তারিখ দেওয়া। আমাদের একটাই তারিখ আছে, 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। এখন আমাদের কাজ হলো হিসাবগুলো আইডেন্টিফাই করতে হবে। আমরা আগেই বলেছি ডাবল এন্ট্রি সিস্টেম বা দ্বৈত সত্তা বা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে প্রাথমিক যে বইতে হিসাবভুক্ত করা হয় তাকেই বলা হয় জাবেদা। তাহলে আমাদের এখন লেনদেনগুলো চিহ্নিত আমাদের এটা লেনদেন, এটা আমরা অলরেডি দিস ইজ আইডেন্টিফাইড। আমাদের এখন এখান থেকে হিসাবগুলো আলাদা করে ওই হিসাবগুলো এখন দুটো পক্ষে ভাগ করতে হবে, অর্থাৎ সমান টাকা ডেবিট পাশে থাকবে, সমান টাকা ক্রেডিট পাশে থাকবে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন A ইকুয়ালস টু L প্লাস OE সেই মোতাবেক ডেবিট এবং ক্রেডিট দুটো পক্ষ ম্যাচ করবে, দুটো পক্ষ ইকুয়াল হবে। এটাই হলো ডাবল এন্ট্রি সিস্টেম। তাহলে এখন আমাদের এই লেনদেন থেকে হিসাবগুলো আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এখানে কি কি হিসাব আছে। আমি এখানে 3টি হিসাব আইডেন্টিফাই করেছি। দেখো, নগদ একটি হিসাব মানে নগদান হিসাব, আসবাবপত্র একটি হিসাব, যন্ত্রপাতি একটি হিসাব। বন্ধুরা, প্রশ্ন করতে হবে, আইটেমকে প্রশ্ন করতে হবে এবং উৎসব বা আদমে ফেলতে হবে। তাহলে এখানে 3টি আইটেম পাইছি, নগদ একটি আইটেম, আসবাবপত্র একটি আইটেম, যন্ত্রপাতি একটি আইটেম। আইটেমগুলোকে প্রশ্ন করো, এগুলো কি তোমাদেরকে সুবিধা দেয়? নগদ টাকা থাকলে কি তুমি সুবিধা পাও? অবভিয়াসলি নগদ টাকা থাকলে তুমি সুবিধা পাবে, কারবার সুবিধা পাবে। আসবাবপত্র তোমার কাছে আছে, তোমার অধিকারে আছে, তোমার প্রতিষ্ঠানে আছে, এখান থেকে তুমি সুবিধা পাও। যন্ত্রপাতি তাহলে এই 3টা আইটেমকে আমরা কি ক্যাটাগরিতে ফেলাইতে পারি? বন্ধুরা একটু খেয়াল করো, এই 3টা আইটেমকে দেখো তো, এখানে এই যে 3টা ক্যাটাগরি আছে, এই 3টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে ফেলানো যায়? আসবাবপত্র, নগদান, যন্ত্রপাতি, এই 3টা থেকে তুমি সুবিধা পাবে। তাহলে আমি কিন্তু বলেছিলাম যা তোমাকে সুবিধা দেয়, যা আছে তোমার কাছে, তাহাকে কি বলে? তাহাকে কি বলে? সম্পদ বলে, একটুও নয় নিচে। তাহলে এই যে লেনদেন আমরা মাত্র দেখলাম, আমরা যে মাত্র লেনদেনটা দেখলাম, এই লেনদেনে যে 3টা আইটেম নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো তোমাকে সুবিধা দেবে। তাহলে এই 3টা আইটেম কি? সম্পদ। এই 3টা আইটেমকে বন্ধুরা আমরা এখন কি বলবো? সম্পদ। তাহলে ব্যবসায়ের মালিক যন্ত্রপাতি নিয়ে আসলেন, ব্যবসায়ের মালিক নগদ টাকা নিয়ে আসলেন, ব্যবসায়ের মালিক আসবাবপত্র নিয়ে আসলেন। তাহলে এর দ্বারা বন্ধুরা কি বৃদ্ধি পেল? সম্পদ বৃদ্ধি পেল। এই সম্পদটা কোন ক্যাটাগরিতে? উৎসব ক্যাটাগরি না আদম ক্যাটাগরিতে? অবশ্যই উৎসব ক্যাটাগরি। আর আমার স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছি? ব্যবসায় যে মালিক এই 3টা আইটেম নিয়ে আসলো, এর দ্বারা ব্যবসায় কি বাড়লো? সম্পদ বাড়লো। এই 3টা আইটেম হলো সম্পদ, তাহলে উৎসবের ভিতরে পড়েছে। তার মানে এই 3টা আইটেমের দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পাওয়া মানে ভালো, উৎসব ভালো। উৎসব বন্ধুরা এখানে কি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি আমরা জাবেদাটা লিখতে পারি কি? নগদান হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে উৎসব বৃদ্ধি পেয়েছে, উৎসব বৃদ্ধি পাওয়া মানে ভালো বৃদ্ধি পেয়েছে, ভালো বৃদ্ধি পেলে ডেবিট হয়। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এছাড়া আমি কিন্তু আরেকটি হিসাব লিখেছি, দেখো টাকার পরিমাণটা খেয়াল করো। নগদান হিসাব টাকার ঘরে লিখছি 5000, আসবাবপত্র হিসাব টাকার ঘরে লিখছি 2000 এবং যন্ত্রপাতি টাকার ঘরে লিখছি আমি 3000। এবং মোট টাকাকে 10,000 লিখে আমি কি করছি বন্ধুরা? খেয়াল করো, মূলধন হিসাবে লিখেছি। কেন এখানে মূলধন শব্দটা, মূলধন নামের একটি হিসাব আনলাম? বন্ধুরা উপরে খেয়াল করো, এখানে কি লেখা আছে? রহিম। এই যে 3টা আইটেম, এই 3টা আইটেম ব্যবসায় কে নিয়ে এসেছে? এই 3টা আইটেম কে নিয়ে এসেছে? রহিম নিয়ে এসেছে। এবং রহিম এই ব্যবসায়ের কে? রহিম হলো এই ব্যবসায়ের মালিক। আর মালিক ব্যবসায় কিছু দিলে তাকে কি বলে? মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে, মালিক ব্যবসায় সম্পদ দিয়েছে। তার মানে মালিক ব্যবসায় যদি কোনো কিছু বিনিয়োগ করে তাহলে তাকে আমরা কি বলি বন্ধুরা? মূলধন। তাহলে এই আইটেমটার নাম হলো কি? মূলধন। বন্ধুরা খেয়াল করো, তাহলে এখানে এই মূলধন তাহলে কোন ক্যাটাগরিতে পড়ে? বন্ধুরা খেয়াল করো, মূলধন কোন ক্যাটাগরিতে পড়ে?
আদম ক্যাটাগরিতে। মূলধন কোন ক্যাটাগরিতে পড়ে? আদম ক্যাটাগরিতে, কারণ আদমের ময়ে কি হয়? মূলধন। তাহলে এখানে মূলধন কি? ব্যবসায় মালিক এগুলো যে বিনিয়োগ করেছে, ব্যবসায় কি বৃদ্ধি পেয়েছে? মূলধন বৃদ্ধি পেয়েছে। আর মূলধন কোন ক্যাটাগরিতে আছে? আদম ক্যাটাগরিতে। আদম কি ভালো জিনিস না খারাপ জিনিস? আদম ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। আদম বৃদ্ধি পাওয়া মানে খারাপ আরো বৃদ্ধি পাওয়া। তার মানে আদম বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, আর আদমের ভিতরে মূলধন আছে। মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে বন্ধুরা কি হয়েছে? মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে বন্ধুরা এখানে আমরা বুঝতে পারলাম, এই জাবেদাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে টাকার পরিমাণ খেয়াল করো, সম পরিমাণ টাকা 10,000 ডেবিট পাশে আছে, আবার সম পরিমাণ টাকা বন্ধুরা ক্রেডিট পাশে আছে। এখন আমরা তারিখও লিখেছি সুন্দরভাবে, যে তারিখে লেনদেনটা সংগঠিত হয়েছে, এবং দেখো আমরা ব্যাখ্যাও লিখেছি। যেহেতু মালিক নগদ টাকা, আসবাবপত্র এবং যন্ত্রপাতি ব্যবসায় মূলধন স্বরূপ এনেছে, the owner has brought this asset as capital to his business. তাহলে আমরা আরেকটা জাবেদা দেখি, তাহলে বোধহয় আমাদের আরো কিছু প্রবলেম সলভ হতে পারে। বন্ধুরা এখানে আমি আরো দুইটা লেনদেন নিয়ে আসছি। দেখো জানুয়ারি মাসের 2 তারিখ কি বলেছে? নগদের পণ্য ক্রয় করা হলো 1,000 টাকা, এবং জানুয়ারি মাসের 3 তারিখ এখানে আরো একটি লেনদেন আছে, নগদের পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। আমার ম্যাজিক ফর্মুলা মাথায় রাখবে, উৎসব আদম। তাহলে ডেবিট এবং ক্রেডিট আইটেমগুলোকে ক্যাটাগরাইজ করতে খুবই সুবিধা হবে। তাহলে বন্ধুরা প্রথম যে জাবেদা আছে, এই জাবেদা থেকে আমরা আগে আইটেমগুলো সিলেক্ট করি। আমাদের দুইটা আইটেম, বন্ধুরা খেয়াল করো উপরে, একটি হলো পণ্য ক্রয় করেছি, ক্রয় একটি আইটেম, ক্রয় একটি হিসাব, ক্রয় হিসাব। আর পণ্য যে ক্রয় করেছি, কিভাবে ক্রয় করেছি? নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, তাহলে নগদ একটি হিসাব। এই যে আমরা পণ্য ক্রয় করেছি, পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। শুধুমাত্র পণ্য ক্রয় করলে ব্যয় হয়, বা মনিহারি জাতীয় জিনিস ক্রয় করলে ব্যয় হয়, কিন্তু সম্পদ যদি ক্রয় করি, আসবাবপত্র ক্রয় করি, দালান কোঠা নির্মাণ করি, জমি ক্রয় করি, সেখন ব্যয় হবে না। শুধুমাত্র পণ্য এবং মনিহারি জাতীয় আইটেম ক্রয় করা হলে সেগুলো ব্যয়। তাহলে ক্রয় একটি আইটেম এবং নগদ টাকা একটি আইটেম। বন্ধুরা এখন আমরা সেই ম্যাজিক ফর্মুলায় একটু চলে যাই। খেয়াল করো বন্ধুরা, এখানে ক্রয় করেছি মানে কি? ক্রয় একটি ব্যয়। ব্যয় কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আমি কিনছি, আমি পণ্য ক্রয় করছি, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, খরচ হয়েছে, তার মানে আমাদের কি হয়েছে বন্ধুরা? এখানে উৎসব বৃদ্ধি পেয়েছে। কিভাবে উৎসব বৃদ্ধি পেয়েছে? কারণ উৎসবের ব্যয় কি হয়? ব্যয়। ক্রয় একটি ব্যয়, তার মানে ক্রয় বৃদ্ধি পেয়েছে মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে মানে উৎসব বৃদ্ধি পেয়েছে। আর উৎসব বৃদ্ধি পেলে যেন কি হয়? ডেবিট। আর নগদ টাকা দিয়ে যে পণ্য ক্রয় করেছি, নগদ টাকা কি বাড়ছে না কমছে বন্ধুরা? ব্যবসায় নগদ টাকা কমে গেছে। আর নগদ টাকা একটি কি? নগদ দান আইটেম একটি কি? সম্পদ। আর সম্পদ কমে গেছে মানে উৎসব কমে গেছে। তাহলে নগদ টাকা কমে গেছে মানে সম্পদ কমে গেছে মানে উৎসব কমে গেছে, তাই আইটেমটা কি হবে? ক্রেডিট। তাহলে আমরা যদি এখন জাবেদাটা সুন্দরভাবে লিখি বন্ধুরা, আমরা যদি এখন সেই জাবেদাটা যদি বন্ধুরা আমরা যদি এখন ঠিকভাবে লিখি, তাহলে এখন কি হবে? ক্রয় হিসাব ডেবিট 1,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদের পণ্য ক্রয় করা হলো। আমরা এখন দ্বিতীয় লেনদেনে চলে যাই বন্ধুরা। দ্বিতীয় লেনদেনও খেয়াল করো, দুটি আছে পক্ষ। একটি হলো আমরা পণ্য বিক্রি করছি, তার মানে নগদ টাকা আমাদের আসছে। নগদ টাকা আসছে মানে কি? নগদ মানে কি? সম্পদ। সম্পদ মানে কি? উৎসব। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে উৎসব বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। আরেকটি আইটেম কি বন্ধুরা? বিক্রি। বিক্রি করে আমাদের প্রাপ্তি হয়েছে, নগদ টাকা আমরা প্রাপ্তি হয়েছে, নগদ টাকা আমরা পাইছি বিক্রি করে। তাহলে এই যে বিক্রি করলাম, এটা একটা আমাদের আইটেম। আর বিক্রি করার দ্বারা আমাদের কি হইলো? আয় হইলো। বিক্রি বৃদ্ধি পেয়েছে মানে আয় বৃদ্ধি পেয়েছে। আয় যেন কিসে পড়ে বন্ধুরা? আয় কিসে পড়ে বন্ধুরা? আয় আদমে পড়ে। আয় আদমে পড়ে, তার মানে আদম বৃদ্ধি পেয়েছে। আর আদম বৃদ্ধি পেলে যেন কি হয়? ক্রেডিট। তাহলে আমরা যদি লেনদেনটা এখন ঠিকভাবে লিখি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।
তো এভাবে বন্ধুরা আমরা এই জাবেদা করতে পারি। আমরা আরো একটি জাবেদা যদি দেখি, দেখো এখানে কি আছে বন্ধুরা, জনাব রহিম 2020 সালের 4 জানুয়ারি তারিখে পণ্য বিক্রি করেন 20,000 টাকা। পণ্য বিক্রি করছে 20,000 টাকা, যার ভিতরে নগদের 50%, চেকের মাধ্যমে 30% এবং অবশিষ্ট 20% ধারে। তাহলে আমরা আইটেম গুলো একটু সিলেক্ট করি। এখানে আমাদের কি কি আইটেম আছে বন্ধুরা? নগদে নগদে আমরা বিক্রি করছি 50%, তাহলে 20,000 টাকার 50% মানে 10,000 টাকা। আমরা চেকে বিক্রি করছি, মানে টাকাটা আমরা নগদে পাই নাই, টাকাটা আমাদের চেক দিছে এবং চেক গুলো সাধারণত দাগ কাটা চেক হয়, টাকাটা ব্যাংকে জমা করছে। তাহলে 30% মানে আমরা যদি 20,000-এর 30% করি 6,000 টাকা হয়েছে আমাদের ব্যাংকের মাধ্যমে, এবং অবশিষ্ট 20% ধারে। ধারে মানে হলো যার কাছে আমি বিক্রি করেছিলাম পণ্যটা, সে আমাকে নগদে টাকা দেয়নি, তার কাছে আমি টাকা পাবো। যার কাছে টাকা পাবো তাকে বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব, তার কাছে আমি সুবিধা পাবো। তাহলে তিনটা যে আইটেম পাইলাম, নগদ টাকা পাইছি সম্পদ, টাকাটা নগদে পাই নাই চেকে পাইছি, ব্যাংকে টাকা জমা আছে সম্পদ, এবং টাকা পাবো দেনাদার সম্পদ। তাহলে তিনটা আইটেম হলো কি সম্পদ। সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, তার মানে তিনটা আইটেম এখানে ডেবিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ডেবিট। আর এখানে বন্ধুরা আমরা ক্রেডিট কি লিখলাম খেয়াল করো, ক্রেডিট আমরা কি লিখলাম বিক্রয় হিসাব, বিক্রয় হিসাবকে আমরা কি লিখলাম ক্রেডিট লিখলাম। কেন এখানে বিক্রয় হিসাবকে ক্রেডিট লিখলাম? কারণ বিক্রি করার দ্বারা আয় হয়েছে। আর আয় জানো কিসে পড়ে বন্ধুরা? আয় কিসে পড়ে? আয় পড়ে আদমে। আদম বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, আদম বৃদ্ধি পেয়েছে, এই কারণে আয় কি হয়েছে ক্রেডিট হয়েছে। এখন দেখো আমরা আরো দুইটা এখানে আইটেম নিয়ে আসছি বন্ধুরা, একটু যদি খেয়াল করো। বেতন বকেয়া রয়েছে 600 টাকা, কারখানার 2 মাসের ভাড়া 3,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই যে জাবেদা দাখিলা, এই ধরনের জাবেদা দাখিলাকে বলা হয় সমন্বয় দাখিলা, যেই দাখিলাগুলো সাধারণত অষ্টম অধ্যায় কার্যপত্রে আমরা পেয়ে থাকি। তো আগে আমরা এই লেনদেন থেকে আমরা আইটেম বা হিসাবগুলোকে সিলেক্ট করি। দেখো বন্ধুরা, প্রথমে এখানে দুইটা আইটেম, একটা হলো বেতন, বেতন একটা হলো ব্যয় জাতীয় আইটেম। আর বেতনটা আমি দেই নাই, মানে দিতে হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমাকে সুবিধা দিতে হবে। তার মানে যাকে আমরা সুবিধা দিই সেই সমস্ত আইটেম গুলোকে কি বলে, দায়। তাহলে দুইটা আইটেম পাইছে, একটা হলো বেতন, একটা আইটেম, বেতন এখানে বৃদ্ধি পেয়েছে। আর বেতনটা আমরা দেই নাই, মানে বেতনটা বকেয়া রয়েছে, বকেয়া বেতন নামে একটা আইটেম, এটা হলো একটি আইটেম, দায় জাতীয় আইটেম। তাহলে বন্ধুরা আমরা যদি দেখি যে এখানে বকেয়া বেতন যে আইটেমটা, বকেয়া বেতন হলো দায়, বকেয়া বেতন কি বন্ধুরা দায়। তাহলে দায় কিসের ভিতরে পড়ে? আদমের ভিতরে পড়ে। এখানে আদমটা কি বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে মানে আদম বৃদ্ধি পেয়েছে। তার মানে বকেয়া বেতন দায়, বকেয়া বেতন আইটেমটা কি হবে ক্রেডিট আইটেম, বকেয়া বেতন আইটেমটা কি হবে বন্ধুরা ক্রেডিট। আর বেতন একটা ব্যয় জাতীয় আইটেম, ব্যয় মানে হলো উৎসব, ব্যয় মানে কি উৎসব। উৎসব যে আইটেমটা, উৎসবের ভিতরে কি আছে ব্যয়, তার মানে ব্যয় এখানে বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়েছে, উৎসব বৃদ্ধি পেয়েছে। উৎসব যে বৃদ্ধি পেয়েছে এই কারণে বন্ধুরা আমাদের উৎসব বৃদ্ধি পেলে কি হয়, উৎসব বৃদ্ধি পেলে আমাদের ডেবিট হয়। এখানে আমাদের উৎসব বৃদ্ধি পেয়েছে, বেতন ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পাওয়া মানে উৎসবের মানে উৎসব বৃদ্ধি পেয়েছে। তার মানে বেতন হিসাব ডেবিট হবে, এবং বকেয়া বেতন বৃদ্ধি পাওয়ার কারণে আদম বৃদ্ধি পেয়েছে, তাই বকেয়া বেতন হিসাবটা বন্ধুরা কি হবে ক্রেডিট। তাহলে আমরা জাবেদাটা লিখে ফেললাম। পরের জাবেদাটা দেখো বন্ধুরা, কারখানার 2 মাসের ভাড়া আমাদের অগ্রিম প্রদান করা হয়েছে। এখানেও দুইটা আইটেম, ভাড়া অগ্রিম দিয়েছি মানে আর ভাড়া দিতে হবে না, তার কাছ থেকে আমরা সুবিধা পাবো। অগ্রিম ভাড়া এটা একটা আইটেম, এই আইটেমটা হলো সম্পদ, অগ্রিম ভাড়া দিয়েছি সুবিধা আমি পাবো। আর একটা আইটেম কি বন্ধুরা খেয়াল করো, ভাড়া, ভাড়া একটা ব্যয় জাতীয় আইটেম। তাহলে
বন্ধুরা খেয়াল করো, এখানে যে আমি অগ্রিম ভাড়া প্রদান করে দিয়েছি, আমার আর ভাড়া প্রদান করার কোনো দরকার নাই। তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর আমি সামনে ভাড়া দিতে হবে না, তার মানে ভাড়া খরচ ব্যয়টা আমার হ্রাস পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেয়েছে, উৎসব বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট অগ্রিম ভাড়া হিসাব। আর ভাড়া হ্রাস পেয়েছে, আর ভাড়া দিতে হবে না, তাই ব্যয় হ্রাস পেয়েছে, মানে উৎসব হ্রাস পেয়েছে, তাই আমাদের ক্রেডিট। তো বন্ধুরা আমি একটু আবার ফেসবুকে দেখি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারণ আমি তো বেশ অনেকটা সময়, ক্লাসটা হয়েছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছে, আমি ক্লাসটা শেষ করে দেবো কারণ আমারও অনেক ক্লান্ত লাগতেছে। আমি একটু দেখি। হ্যাঁ, একজন একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমার সামনে, একটা কমেন্ট চলে আসছে। ভ্যাট রাহাত খান লিখেছে যে স্যার ভ্যাট সংক্রান্ত জাবেদা কিভাবে করব। তো খুবই প্রশ্ন, এরকম আরো প্রশ্ন আসলে আসলে আমার ক্লাসটা আরো দীর্ঘায়িত করা দরকার, কারণ জাবেদার এই ক্লাসটা আসলে একটু বড় হওয়া দরকার। তো যে প্রশ্ন করছে ভ্যাট সংক্রান্ত জাবেদা দেখলে কিভাবে দেব, অ্যাকর্ডিং টু 1991 অ্যাক্টস, বাংলাদেশে 1991 সালের যে ভ্যাট আইন আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর বা মূসক। অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, 1919 অ্যাক্ট প্রিভেলিং ইন বাংলাদেশ, সকল আমরা যখন ভ্যাট কার্যকর করব, সকল পণ্যের উপরে 15% আমাদের ভ্যাট হবে। এখন যদি ভ্যাটটা ভিতরে সংযুক্ত থাকে বা ভ্যাট সহ বলে, তাহলে আমরা কি করব, যেই অ্যামাউন্ট থাকবে, ধরো পণ্য ক্রয়ের সময় ক্রয় হিসাব ডেবিট, ভ্যাটটা যেটা আসবে ক্রয়ের ভ্যাট ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হইলো ক্রয় আছে 15,000, এই 15,000 টাকার ভিতরে যদি ভ্যাট থাকে, অর্থাৎ ভ্যাট সহ পণ্য ক্রয় যদি বলে, তাহলে কি হবে, 15,000 গুণ 15 ভাগ 115, অর্থাৎ ভ্যাট সহ যখন বলবে তখন আমরা গুণ 15 ভাগ 115 দেবো, অথবা গুণ 3 ভাগ 23 দেবো। কিন্তু যদি বলে যে পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা এবং ভ্যাট প্রদান করা হয়েছে, এই সময় যদি বলবো, অর্থাৎ ভ্যাটটা ক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত না, এরকম যখন থাকবে তখন সরাসরি আমরা 15% দেবো, 15,000 গুণ 15%, এইটাই হলো ক্রয় ভ্যাটের টাকা। কিন্তু যদি বলে ভ্যাট সহ, তাহলে গুণ 15 ভাগ 115 অথবা গুণ 3 ভাগ 23, এভাবে দিয়ে যে অ্যামাউন্ট বেরোবে, ওই অ্যামাউন্টটাই হলো আমাদের ক্রয় ভ্যাট। তো বন্ধুরা আমরা একটু সামনে আগে, আমাদের একটু শেষ করতে হবে। এখানে দেখো, এখানে আমি আরো একটি জাবেদা নিয়ে আসছি। দেখো এখানে একটি জাবেদা আমরা করবো এখন। এখানে দেখো একটি লেনদেন আছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। তাহলে আমরা হিসাবগুলো বের করি। একটি হিসাব হলো ব্যাংক, একটি হিসাব হলো প্রাপ্য বিল। তার মানে প্রাপ্য বিল আদায় করে কোথায় জমা পড়ছে, ব্যাংকে। তাহলে আমার সম্পদ যাহার কাছে আছে, আমার সম্পদ আছে, এখন কার কাছে আছে, ব্যাংকের কাছে। তাহলে ব্যাংক থেকে আমি সুবিধা পাবো। ব্যাংক হিসাব একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই উৎসব বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আর কি পাইছি, প্রাপ্য বিল। প্রাপ্য বিল মানে যার কাছে আমি টাকা পাইতাম, যার কাছে আমি সুবিধা পাইতাম, এতদিন সে আমাকে সুবিধা দেওয়ার মতো অবস্থায় ছিল, সুবিধা পাবো। তার মানে এটা এতদিন সম্পদ ছিল, প্রাপ্য বিল ব্যাংকে জমা পড়েছে, প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করেছে, তার মানে প্রাপ্য বিল আর নাই, সুবিধা কমে গেছে, প্রাপ্য বিল সম্পদ কমে গেছে, উৎসব কমে গেছে। উৎসব কমলে বন্ধুরা কি হয়, ম্যাজিক রুলসে ক্রেডিট হয়। তার মানে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে 1,000 টাকা এবং ব্যাংক পরিশোধ করছে। তাহলে এখানে আমরা হিসাবগুলো দেখি, দুটো হিসাব। একটা হলো কে পরিশোধ করছে, ব্যাংক পরিশোধ করছে। তাহলে ব্যাংকে আমার যে জমানো টাকা ছিল, সেই জমানো টাকা বাড়ছে না কমছে, অবশ্যই ব্যাংক আমার পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে, তার মানে আমার টাকা ব্যাংক থেকে চলে গেছে। তার মানে ব্যাংক আমার কি ছিল, সম্পদ। বন্ধুরা ব্যাংক আমার কি ছিল, সম্পদ। ব্যাংক টাকা পরিশোধ করে দিয়েছে, তার মানে আমার সম্পদ হ্রাস পেয়েছে। আর একটা আইটেম কি ছিল, পাওনাদার। পাওনাদার মানে যে আমার কাছে সুবিধা পাবে, দায় আইটেম। তাহলে পাওনাদার একটি দায় আইটেম, আমি পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে, তার মানে পাওনাদার কি আর আমার কাছে টাকা পয়সা পাবে না, তাহলে দায় হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেয়েছে। তাহলে একটু ম্যাজিক রুলে আমরা চলে যাই, যে ম্যাজিক রুলের মাধ্যমে আমরা এটা কিভাবে সম্পদ সমাধান করব। ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, বন্ধুরা খেয়াল করো, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তার মানে ব্যাংকের টাকা হ্রাস পাওয়ার কারণে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে, আর সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমাদের উৎসব হ্রাস পেয়েছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট।
আর যে আমার কাছে এতদিন টাকা পাইতো, অর্থাৎ পাওনাদার মানে দায় হ্রাস পেয়েছে। পাওনাদার হ্রাস পেয়েছে মানে দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পাওয়া মানে আদম হ্রাস পাওয়া। আর আদম হ্রাস পেলে বন্ধুরা কি হয়? ডেবিট। তাহলে আমাদের জাবেদাটা কি দাঁড়ালো বন্ধুরা? আমরা যদি একটু খেয়াল করি, আমাদের তাহলে জাবেদাটা কি দাঁড়ালো? জাবেদাটা আমাদের দাঁড়ালো প্রথম হিসাব ডেবিট, আদম হ্রাস পেয়েছে ডেবিট, আর ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, উৎসব হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব। বন্ধুরা আমরা আরেকটি এখানে লেনদেন নিয়ে আসছি, এটাই আমাদের সর্বশেষ লেনদেন। অনেকেই আমাদেরকে হয়তো জানতে চায় যে অবচয়ের জাবেদা কি হবে এবং অনাদায়ী দেনা সংক্রান্ত জাবেদা কি হবে। এখানে আমি একটা কমন দুটো জাবেদা নিয়ে আসছি। যন্ত্রপাতি অবচয় ধরা হয়েছে, তাহলে আমরা আগে হিসাবগুলো চিহ্নিত করি বন্ধুরা। এখান থেকে একটি আইটেম হলো যন্ত্রপাতি অবচয় মানে কি? দৃশ্যমান সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। যেমন আমি এই মোবাইলটা কিনছিলাম 10,000 টাকা, এখন 10 বছর পর আমি যদি এখন 10 বছর আগে এটা কিনছিলাম, 10 বছর পরে এখন এটার দাম আমি 10,000 টাকা দাবি করতে পারবো না। ব্যবহার করার কারণে এটার মূল্য হ্রাস পেয়েছে, ধরো আছে 7,000, তাহলে বাকি 3,000 কি? অবচয়। তাহলে এটা একটা খরচ বা ক্ষতি জাতীয় আইটেম। এখানে অবচয় বৃদ্ধি পেয়েছে, উৎসব বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর উৎসব বৃদ্ধি পেয়েছে। তার মানে অবচয় হিসাব ডেবিট হবে। এবং যন্ত্রপাতির সম্পদ হ্রাস পেয়েছে, যন্ত্রপাতির মূল্য হ্রাস পাওয়া মানে সম্পত্তির মূল্য হ্রাস পেয়েছে, তাই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তবে এই জাবেদা তোমরা যখন দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায়ে করবা অবচয় সংক্রান্ত, তখন যন্ত্রপাতি অবচয় হিসাব ডেবিট লিখবা, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট লিখবা। এটা আমি আরেকদিন বুঝাবো, এটার ব্যাখ্যা আছে, আরেকদিন বুঝাবো। দ্বিতীয় একটি জাবেদা আমরা দেখতে পাচ্ছি, দেনাদারের কাছ থেকে পাওনা আমরা যে 800 টাকা আদায় করতে পারি নাই, দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করতে পারি নাই, তার মানে এটা অনাদায়ী হয়েছে। অনাদায়ী পাওনা মানে আমাদের একটা ক্ষতি হয়েছে, মানে ব্যয় হয়েছে, উৎসব বাড়ছে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এবং কার কাছ থেকে টাকা আদায় করতে পারবো না? দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করতে পারবো না, তার মানে দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট। তো বন্ধুরা আমি ছোট্ট একটা বাড়ির কাজ নিয়ে আসছি, এই বাড়ির কাজগুলো তোমরা দেখো। দুটো আমি বাড়ির কাজ নিয়ে আসছি, সিলেট বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2019। এই বাড়ির কাজটা তোমরা আমার ফেসবুক একটা দেওয়া আছে, দেখো আমার আইডি দেওয়া আছে, ওখানে আমাকে ইনবক্স করে দিতে পারো, অথবা জিমেইল দেওয়া আছে, আমাকে ছবি তুলে অঙ্কের মেল করতে পারো, অথবা কমেন্ট সেকশনে আজকেও তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে ভালো। তবে সবচেয়ে ভালো হয় আমার পার্সোনাল মেইলে অথবা জিমেইল আইডিতে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, আমি ওইটা পরে দেখে নেব। তো আজকে অনেক বড় একটা ক্লাস, আমি নিজেও ক্লাস নিয়ে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি, তোমরা তো আমার সাথে আরো ক্লান্ত, 1 ঘন্টা ধরে আমার সাথে স্টে উইথ মি। তো এখন দেখো এখানে একটি ইউটিউব চ্যানেল আছে, আমার একটি ইউটিউব চ্যানেল তানজিরুল হুসাইন রাব্বি। তোমরা এই চ্যানেলে ঢুকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবা। আজকের ক্লাসটা যারা করতে পারবে না, ক্লাসের ভিডিও ইনশাল্লাহ ওখানে থাকার আমি রাখার চেষ্টা করব। এছাড়াও ফিনান্স, ব্যাংকিং, বীমারও বেশ কিছু ক্লাস তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পাবা। তাছাড়া ওখানে হিসাব বিজ্ঞানের আরো কিছু আপডেট ক্লাস ইনশাল্লাহ আমি দিয়ে রাখবো। ঘরে বসে করোনা প্রাদুর্ভাবের এই সময়ে তোমরা ক্লাসগুলো করতে পেরে ইনশাল্লাহ উপকৃত হবে। আর আমার একটা ফেসবুক পেজ আছে Fin19, এই পেজের মাধ্যমে প্রতিদিন আমি বিশেষ করে এসএসসি বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষার যারা শাখার ছাত্রছাত্রী আছে ওদের জন্য প্রতিদিন আমি একটি করে জুম ক্লাসের আয়োজন করি। ওখানে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট, শুধু আমার কলেজের স্টুডেন্ট এখন এনগেজ আছে। তোমরা ইচ্ছা করলে এই Fin19 এই পেজের মাধ্যমে আমার সাথে তোমরা কানেক্টেড হতে পারো। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে অনেকক্ষণ আমার ক্লাসে ছিলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কিশোর বাতায়নের এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাই। A2I এর কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। সর্বোপরি মহান আল্লাহ তাআলাকে আমি এখনো স্মরণ করি, কারণ আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমাদের বাঁচানোর কেউ নাই। বন্ধুরা খেয়াল করো যে যেখানে যুদ্ধের অস্ত্র ফেল করছে, বড় বড় ট্যাঙ্ক যোদ্ধারা ফেল করছে, কিন্তু কামান ফেল করছে, সবকিছু ফেল করছে, কিন্তু সামান্য একটা জীবাণু দিয়ে প্রতিপালক সবাইকে পরাস্ত করে দিয়েছে। যারা বিশ্বাসী, যারা অবিশ্বাসী, সবাই আজকে করোনার কাছে মাথা নিচু করে বসে আছে। কিন্তু যারা অরিজিনাল বিশ্বাসী, আমি তাদেরকে বলবো সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। প্রতিপালক ইনশাল্লাহ আমাদের এই সংকটময় অবস্থা থেকে খুব দ্রুতই উত্তরণ করবে।
সামনে রমজান মাস আসতেছে, আমরা সবাই নিয়ত করি 30টা রমজান যদি আমরা এবার পাই রাখার চেষ্টা করব। আর 5 ওয়াক্ত নামাজ মুসলমান যারা আমরা নিয়মিত আদায় করি, ঘরে বসে খুব কষ্ট লাগে, জুম্মার নামাজ আমরা পড়তে পারি না, খুব কষ্ট লাগে, তারপর আমরা ঘরে জামাত করে পড়ার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা, বাসায় আছি, তাই বলে বন্ধুরা পড়ালেখা আমরা বন্ধ না করি। মনে রাখবা, পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। তুমি পরিশ্রম করলে তুমি সফল হবা। তাহলে এই ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকো, বাসায় থেকেও পরিশ্রম করো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে সফলতার মুখ দেখাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্টে এট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।